আশিকিন প্রিন্সের কাছ থেকে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আসলে উত্তর স্পষ্ট এবং সবার কাছে দৃশ্যমান। আজকে সারাদিনে যে পয়েন্টগুলোতে আপনারা ছিলেন, অগণিত মানুষ হয়েছে রাজনীতির ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ কবে এরকম জনসমাগম হয়েছে মনে করতে পারেন কি প্রিন্স? রাশেদ, আপনাকে ধন্যবাদ। রাশেদ, বাংলাদেশের মতো দেশে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বলি যে একজন রাজনীতিবিদদের অনেক ভালো গুণ থাকে, খারাপ গুণ থাকে, ভালো মন্দ মিলেই কিন্তু আসলে একজন রাজনীতিবিদ। কিন্তু কিছু কিছু ইউনিক বিষয় যা অন্যান্য রাজনীতিবিদদের থেকে কিছু কিছু ব্যক্তিকে কিছু কিছু রাজনীতিবিদদের আলাদা করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া কিন্তু সেরকম একজন ব্যক্তিত্ব যিনি তার নিজের কমিটমেন্টের প্রতি সবসময় অবিচল ছিলেন। তিনি কিন্তু বারবার বলতেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তিনি বলতেন যে আসলে এই দেশ আমার, আমি এই দেশেই থাকব, দেশবাসীর সাথেই থাকব। তো আমরা দেখেছি যে বারবার তাকে হামলা মামলা বা জেলের মুখোমুখি হতে হয়েছে এবং আমরা শুনেছি যে তাকে বিভিন্ন সময় অফারও করা হয়েছিল যে তিনি যেন দেশের বাইরে চলে যান। বেগম জিয়া কিন্তু সেই সুযোগটি পেয়েছিলেন দেশের বাইরে চলে যাওয়ার জন্য, তিনি কিন্তু সেই সুযোগটি নেননি। তিনি বলেছেন যে আমি দেশেই থাকবো, দেশবাসীর সাথেই থাকবো এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দেশেই চিকিৎসা নিয়েছেন, দেশে তার মৃত্যু হয়েছে, দেশের মাটিতেই তাই দাফন করেছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে অন্যান্য রাজনীতিবিদদের থেকে বেগম জিয়ার রাজনীতি বা তার যে ক্যারিয়ার রাজনীতি সেটি কিন্তু আলাদা। তো আপনি যে বলছিলেন যে জানাজাতে এত মানুষ কেন আসলো, আসলে আমার কাছে মনে হয় যে আসলে ওই যে বেগম জিয়ার যে কমিটমেন্ট, ওই কমিটমেন্টের জায়গা থেকে কিন্তু জনগণ তার উপরে আস্থা রাখতে পেরেছিল বলে কিন্তু জানা যায় এত মানুষ এসেছে। তো বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যে স্মরণকালে আমরা দেখেছি যে 1981 সালে জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি, যিনি বেগম খালেদা জিয়ার স্বামী, তিনি মৃত্যুবরণ করেছিলেন, তাকে মারা হয়েছিল, তিনি শহীদ হয়েছিলেন। তার জানাজা যেটি হয়েছিল সেটি কিন্তু আসলে আমরা দেখি যে ওই সময়ে প্রচুর পরিমাণে মানুষ তার জানাজায় অংশ নিয়েছিলেন এবং জানাজার মাধ্যমে জিয়াউর রহমানকে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদিকে যে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো, সেখানে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে মানুষ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন, একই সাথে শরীফ ওসমান হাদিকে শ্রদ্ধা জানিয়েছেন এবং সেই জানাজা হয়েছিল সংসদ ভবন প্রাঙ্গণে। তো আজকে যে জানাজাটি হলো বেগম খালেদা জিয়ার জানাজা, প্রথমে বলা হয়েছিল যে এটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে হবে, কিন্তু পরবর্তীতে বলা হলো যে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে থেকে জানাজাটি শুরু হবে। তো আমরা দেখেছি যে ভোর থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একই সাথে বিএনপি নেতাকর্মী, তারা এই মানিক মিয়া এভিনিউতে এসেছেন, একই সাথে দক্ষিণ প্লাজা যেটি সেটি তারা উপস্থিত ছিলেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এবং দুপুর একটার দিকে যখন তার মরদেহটি সংসদ ভবনের চত্বরে রাখা হয়, তখন কিন্তু আসলে মানে ঢাকা শহরে বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র ঢাকা শহর না, বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে মানুষ এসেছেন, বিএনপি নেতাকর্মী এসেছেন। আমরা দেখেছি যে মানিক মিয়া এভিনিউ, পুরো মানিক মিয়া এভিনিউটি কিন্তু মানুষে ভরে গিয়েছে। দক্ষিণ প্লাজা যেটি সে মাঠটিও কিন্তু মানুষে ভরে গিয়েছে। একই সাথে আমরা দেখেছি যে খেজুর বাগান যেটিকে বলা হয়, ওখানে একটা মাঠ আছে, সেটিও কিন্তু ভরে গেছে। তো একটা পর্যায়ে ওখানে জায়গা সংকুলান হচ্ছিল না। আমরা দেখেছি যে খামারবাড়ি, কাউরান বাজার, তারপরে বিজয় সরণি, এখানে মানুষ জানাজা অংশ নিয়েছেন। আবার দেখেছি যে মিরপুর রোড যেটি, সেখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণে মানুষ অপেক্ষা করছিলেন, তারা জানাজাস্থলে আসার জন্য কিন্তু তারা পারেননি। লালমাটিয়াতে সেখানে আমরা দেখি যে প্রচুর পরিমাণে মানুষ, অর্থাৎ বেগম জিয়া যে কমিটমেন্ট ছিলেন, তার কথার উপরে কমিটমেন্ট ছিলেন, দেশের প্রতি কমিটেড ছিলেন, একই সাথে গণতন্ত্রের প্রতি তার যে কমিটমেন্ট, সেই জায়গা থেকে এত পরিমাণে মানুষ বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন, তার জানাজাতে অংশ নিয়েছেন। খুব স্বাভাবিকভাবে আপনি ওসমান হাদিরও কথা বলছিলেন। বাংলাদেশেই সামনে নির্বাচন, আমরা দেখেছি যে তফসিল ঘোষণা হয়ে গেছে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে এরকম পরপর দুজন ব্যক্তির জানাজা পড়তে হবে। বিশেষ করে ওসমান হাদি তরুণ হিসেবে তিনি স্পষ্ট কথার জন্য জনপ্রিয় হচ্ছিলেন বা মানুষ তার প্রশংসা করছিল। তবে বেগম জিয়া নিঃসন্দেহে গণতান্ত্রিক চর্চায় বা বাংলাদেশের ইতিহাসে একটা অতি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে থাকবে নিশ্চয়ই। সংশ্লিষ্টরা এটাও মন্তব্য করেছেন গতকালকে যে, এবং প্রধান উপদেষ্টা তার শোক বার্তায় উল্লেখ করেছেন যে বেগম জিয়ার এই অন্তর্ধান বা তার এই চলে যাওয়ার পরপর বাংলাদেশে একটা অধ্যায়ের
পরিসমাপ্তি হলো। এবং নিশ্চয়ই আপনি একমত হবেন। আমি বলি যে এই অধ্যায়টা কিন্তু আসলে বলা যেতে পারে যে আপোষহীন অধ্যায়টা। কারণ আমরা দেখেছি যে ৮০ দশকে এরশাদ বিরোধী আন্দোলনে বেগম জিয়া যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বে বলা হয়ে থাকে যে সেই নেতৃত্বের কারণেই ৯০-এ এরশাদের পতন হয়। পরবর্তীতে তার যে অবস্থান এবং তার যে ক্যারিশমাটিক লিডারশিপের কারণে ১৯৯১ সালে বিএনপি, ওই সময় কিন্তু আসলে বিএনপি বলা যায় যে সেরকম গোছালো ছিল না, কিন্তু একমাত্র বেগম জিয়ার ক্যারিশমাটিক লিডারশিপের কারণে, তার প্রচারণার কারণেই কিন্তু বিএনপি ৯১-তে ক্ষমতায় আসে এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আমরা সংসদীয় ফর্মে কিন্তু ট্রান্সফার হয়, যেটা কিন্তু বেগম জিয়ার হাত ধরেই হয়েছিল। তরুণ যারা ভোটার তারা যেমন সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং একই সাথে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেন যে আগামী নির্বাচনটা একটা রেকর্ড হবে এই অর্থে যে প্রত্যাশা রয়েছে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। সেখানে আমরা দেখি যে বেগম জিয়া ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, তার ক্ষমতার সময় বা শাসনকালে নিশ্চয়ই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন বা সিদ্ধান্ত নিয়েছিলেন যে কারণে তিনি প্রশংসিত হন। সেই ব্যাপারগুলো একটু তুলে আনবেন কিনা দর্শকদের জন্য? প্রথমে যদি বলি ১৯৯১ সালে তিনি যখন প্রথম প্রধানমন্ত্রী হন, বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের সেকেন্ড নারী প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। এবং সেই সময়ে তার গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত বা পলিসি ছিল সেটি হচ্ছিল নারী শিক্ষায় কিন্তু তিনি ব্যাপক পলিসি নিয়েছিলেন এবং আমরা দেখেছি যে মেয়েদের ১০ম শ্রেণী পর্যন্ত কিন্তু একটা অবৈতনিক শিক্ষা করা হয়েছিল নারীদের ক্ষেত্রে। একই সাথে আমরা দেখেছি যে ছাত্রীদের ক্ষেত্রে উপবৃত্তির একটা প্রচলন করা হয়েছিল বেগম জিয়ার নেতৃত্বে এবং তার সরকারই করেছিল। একই সাথে 91-এ কর্মসংস্থানও কিন্তু তিনি ব্যাপক সেই সুযোগটা করেছিলেন। একই সাথে আমাদের যে গার্মেন্টস শিল্প আছে এবং 91 সালে গার্মেন্টস শিল্প কিন্তু প্রসার লাভ করে, একই সাথে ওই সময়টাতে প্রায় ২ লাখ নারী গার্মেন্টস শিল্পে প্রবেশ করে এবং তারা চাকরিতে প্রবেশ করে। তো 96-এ আবার নির্বাচন হয়, সে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন দল অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসে এবং সেখানে ব্যাপক একটা আন্দোলন ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে অথবা বিরোধী দলের পক্ষ থেকে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তো বেগম জিয়া কিন্তু সেই বিরোধী দলের বা বিরোধী মতকে শ্রদ্ধা জানিয়ে এটা নির্বাচন করেছিলেন। নির্বাচনে তারাই ক্ষমতায় আসেন এবং সেখানে কিন্তু সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি কিন্তু যুক্ত করেছিলেন এবং তিনি কমিটমেন্ট করেছিলেন যে এটি যুক্ত করার পরেই সংসদ ডিসলভ হয়ে যাবে, ভেঙে দেবেন। তিনি কিন্তু তার কথাটি রেখেছিলেন যে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি প্রবর্তন করে সংসদ ভেঙে দেন। পরবর্তীতে আবার আরেকটি নির্বাচন হয়, যে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। পরবর্তীতে ২০০১ সালে আবারও নির্বাচন হয়। ২০০১ সালে যে নির্বাচনটি হয় সে নির্বাচনে 4 দলীয় জোটের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় জোট মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আসন পায় এবং তারা সরকার গঠন করে। এবং সেই সময় একটা বিষয় ছিল যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যেটা এখন আছে, আসলে কিন্তু সেটি বেগম জিয়ার শাসনামলেই কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছিল। আমরা বিভিন্ন সময় দেখি যে আসলে বেগম জিয়া মুক্তিযুদ্ধের বিরোধী অথবা এরকম একটা অবস্থান বিভিন্ন সময় থেকে বলা হয়। তো একজন ব্যক্তি যদি মুক্তিযুদ্ধের প্রতি রেসপেক্ট না থাকতো, মুক্তিযোদ্ধাদের প্রতি যদি রেসপেক্ট না থাকতো, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা তিনি কিন্তু সেই চিন্তাটি করতেন না। জি প্রিন্স,